আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেল সাইকেল বা কোষ চক্র। কোষ চক্র বা সেল সাইকেল, CYCLE, সেল সাইকেল অর্থাৎ কোষ চক্র। কোষ চক্র কাকে বলে? কোষ বিভাজনের ফলে আমরা জানি নতুন কোষ সৃষ্টি হয়। তাহলে নতুন কোষ সৃষ্টি হওয়া অর্থাৎ কোষ বিভাজনের পর থেকে আবার ওই কোষটিতে যখন কোষ বিভাজন শুরু হবে, সেই শুরু হওয়ার আগে পর্যন্ত কোষের মধ্যে যেসব পরিবর্তন বা ঘটনাবলী ঘটতে থাকে এগুলোকেই আমরা বলি কোষ চক্র। বিভিন্নভাবে এটাকে বলা যায়। একটি কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কোষচক্র বলে। কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কোষচক্র বলে, অথবা এভাবেও বলতে পারো একটি কোষ বিভাজনের পর থেকে পরবর্তী কোষ বিভাজন শুরু হওয়ার আগে পর্যন্ত কোষের মধ্যে যেসব পরিবর্তন বা ঘটনাবলী চক্রাকারে ঘটতে থাকে একেই কোষচক্র বলে। তাহলে কি হলো? সংজ্ঞা যে কোনো একটা লিখতে পারো তোমরা। মূল ঘটনাটা হচ্ছে যে একটা কোষের সৃষ্টি হওয়ার পর অর্থাৎ বিভাজনের পর একটা কোষ সৃষ্টি হলো, সেই কোষটি আবার যখন কোষ বিভাজনে প্রবেশ করবে ওই সময়কালে কোষের মধ্যে যেসব ঘটনাবলী ঘটে থাকে তাকেই বলা হয় কোষচক্র। অর্থাৎ সংক্ষেপে হচ্ছে একটি কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার যে পর্যায়ক্রমিক আবর্তন তাকে কোষচক্র বলে। আর অন্যভাবে বলতে পারো, যেটা আরেকটা বললাম, যে একটি কোষ বিভাজনের পর থেকে পরবর্তী কোষ বিভাজন শুরু হওয়ার আগে পর্যন্ত কোষের মধ্যে যেসব পরিবর্তন বা ঘটনাবলী চক্রাকারে ঘটে তাকেই কোষচক্র বলে। যে কোনো একটা সংজ্ঞা তোমরা লিখতে পারো। অর্থাৎ একটা কোষ বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ সৃষ্টি হলো। এই কোষটি যখন আবার বিভাজনে যাবে, আবার বিভাজনের মাধ্যমে অপত্য কোষ সৃষ্টি করবে, এই যে সময়কাল, এখানে কোষের মধ্যে যেসব পরিবর্তন ঘটে থাকে তাকেই বলা হয় কোষচক্র। অর্থাৎ এই কোষচক্রে কি হয়? কোষচক্রের আবার যে সময়টা, কোষচক্রের যে সময়কাল তাকে বলা হয় জনুকাল। মনে রাখবে, কোষচক্রের সময়কালকে বলা হয় জনুকাল। এই টাইমটা বিভিন্ন জীবদেহের কোষে বিভিন্ন রকম। যেমন মানুষের কোষে এই কোষচক্রের সময়কাল হচ্ছে মানুষের কোষচক্রের সময়কাল 24 ঘন্টা। 24 ঘন্টায় একটা কোষ সৃষ্টি এবং সৃষ্টি হওয়ার পর তার বৃদ্ধি এবং তার বিভাজন সম্পন্ন হতে এই 24 ঘন্টা সময় লাগবে। এটা কিন্তু মানুষের ক্ষেত্রে। ইস্টের কোষচক্রের সময়কাল 90 মিনিট। অর্থাৎ ইস্টের ক্ষেত্রে অনেক কম সময়েই কোষচক্রটি সম্পন্ন হয়। প্রোক্যারিওটিক যারা জীব আছে, প্রোক্যারিওটিক জীবদের ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষের কোষচক্রের সময়কাল মাত্র 20 থেকে 30 মিনিট। তাহলে এটা
বিভিন্ন জীবদেহের কোষে বিভিন্ন সময় নিয়ে থাকে। তো মানুষের ক্ষেত্রে কত? 24 ঘন্টা। এরা মনে রাখবে যে মানুষের কোষচক্রের সময়কাল 24 ঘন্টা। তাহলে এই 24 ঘন্টা সময়কালে মানুষের কোষের মধ্যে কি কি ঘটনা ঘটে থাকে সেটা আমরা জানার চেষ্টা করব। তো এই কোষচক্র, তাহলে এখানে কি হলো? আগেই যেটা বললাম যে একটি কোষ বিভাজন শেষ হলো, সেই বিভাজন শেষ হওয়ার পর পরবর্তী বিভাজন শুরু হওয়ার আগে পর্যন্ত যেসব ঘটনা বলি তাই কোষচক্রের মধ্যে আছে। তো এই কোষচক্রকে দুটো ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজ বা আই দশা, ক্যাপিটাল আই দশা বা আই স্টেজ। আরেকটা হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ। মাইটোটিক ফেজ বা একে বলা হয় ক্যাপিটাল এম দশা বা এম ফেজ। ফেজ মানে হচ্ছে দশা। তো এই কোষচক্রে মানুষের ক্ষেত্রে এই ইন্টারফেজ দশাটাই সবচেয়ে বেশি সময় নিতে থাকে, অর্থাৎ এইটাকে বলা হয় প্রস্তুতিকালীন দশা। কোষচক্রের এই সময়টাই ইন্টারফেজ, যখন কোষ আবার একটি কোষ বিভাজনের জন্য রেডি হয়, এই রেডি হওয়ার যে সময়কাল বা প্রস্তুতি নেয়, এই প্রস্তুতিকালটা সবচেয়ে বেশি সময় ধরে চলে। এই প্রস্তুতিকালটাকেই বলা হয় ইন্টারফেজ দশা বা আই দশা। মানুষের কোষের ক্ষেত্রে এর সময়কাল 23 ঘন্টা। একটু আগেই আমি বলেছি যে মানুষের সেল সাইকেলের সময়টা হচ্ছে 24 ঘন্টা। তাহলে এখানে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় চলে যাচ্ছে ইন্টারফেজ দশায়, অর্থাৎ কোষ প্রস্তুতি নিচ্ছে 23 ঘন্টা ধরে। আর বাকি থাকলো তাহলে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে এই কাজটা সম্পন্ন হবে। 1 ঘন্টার মধ্যে এই মাইটোটিক ফেজ বা এম দশার মধ্যে কোষ প্রবেশ করবে। এই ইন্টারফেজ দশাটা আবার 3টে দশায় বিভক্ত। এটাকে বলা হয় গ্রোথ 1 বা G1 দশা, এস দশা ও G2 দশা। বা এটা গ্রোথ 1 আর এটাকে বলা হয় গ্রোথ 2 আর এটাকে বলা হয় সংশ্লেষ। এসটা হচ্ছে সংশ্লেষ দশা। তাহলে ইন্টারফেজ 3টি দশায় আবার বিভক্ত। তাহলে এখানে 23 ঘন্টা সময়কাল আছে। এর মধ্যে এই G1 দশায় সময় লাগে 11 ঘন্টা। 11 ঘন্টা সময় নিচ্ছে G1। সংশ্লেষ দশায় মোটামুটি 8 ঘন্টা। আর এখানে তাহলে কত থাকবে? আর 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা দ্বিতীয় বৃদ্ধি যে দশা বা G2 দশায় 4 ঘন্টা সময় লাগে। তাহলে 23 ঘন্টা হয়ে গেল। এখানে কি কি ঘটনাবলী ঘটে? তাহলে কোষ বিভাজনের জন্য প্রস্তুত হচ্ছে। তাই প্রস্তুতিকালীন সময়ে এখানে এই G1 দশায় কি হয়? প্রোটিন সংশ্লেষ হতে থাকে। এই দশায় প্রোটিন সংশ্লেষ হতে থাকে, অর্থাৎ কোষটি বিভাজনের জন্য রেডি হতে যাচ্ছে। সংশ্লেষ দশা, এই দশায় ডিএনএ সংশ্লেষ হয়, অর্থাৎ ডিএনএর প্রতিলিপি তৈরি হয়। ডিএনএ সংশ্লেষ হয় সংশ্লেষ দশায়। এস দশায় ডিএনএ সংশ্লেষ হয়ে থাকে। তাহলে একটা গুরুত্বপূর্ণ কাজ ডিএনএ সংশ্লেষ এস দশায় সম্পন্ন হয়। এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে তোমাদের, যে ইন্টারফেজের কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়ে থাকে? এস দশায় ডিএনএ সংশ্লেষ হয়ে থাকে। আর G2 দশায় কি হয়? এই G2 দশাটা হচ্ছে চরম বিপাকীয় সক্রিয়তা দেখা যায় এই সময়, অর্থাৎ এরপরেই তো কোষটি বিভাজন দশায় চলে যাবে। বিভাজন দশায় যেহেতু প্রবেশ করবে, তাহলে তার আগে
চরম অ্যাক্টিভিটি দেখা যায় এর মধ্যে, সবচেয়ে বেশি সক্রিয় হয়ে সব কিছু একবার চেক করে নেয় যে বিভাজনে যাওয়ার আগের মুহূর্তে তার সব কিছু ঠিকঠাক আছে কি না। চরম বিপাকীয় সক্রিয়তা দেখা যায় G2 দশায়। এখানে কোষটির মধ্যে কোষ ওই বিভাজনে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করে, জল সঞ্চয় করে, কোষটি আকার বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসের আকারকেও একটু বড় করে নেয়। তাহলে এই ঘটনাবলী ইন্টারফেজ দশায় ঘটে থাকে। এই G2 দশাটায় চরম বিপাকীয় সক্রিয়তা লক্ষ্য করা যায়। এরপর এই কোষটি মাইটোটিক ফেজে প্রবেশ করবে। তো এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে এই দশাগুলোর মধ্যে অতিক্রম করার সময় কোষের বিভিন্ন জায়গায়, কোষচক্রের বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট আছে। চেক পয়েন্ট মানে এখানে চেক করে নেওয়া হয় যে কোষটি বিভাজনে যাওয়ার জন্য ওকে ছাড়পত্র দেওয়া হবে কি না, এখানে একবার চেক করা হয়। যদি সে তার কোষ বিভাজনে যাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা মান অর্জন করে তাহলে সেই কোষটি পরবর্তী দশায় যাওয়ার ছাড়পত্র পায়। যদি এখানে ওই কোষের মধ্যে কোনো গোলযোগ থাকে, কোনো কিছু উপাদানের ঘাটতি আছে, তাহলে সেখানে কোষচক্রটিকে থামিয়ে দেওয়া হয়। এই চেক পয়েন্টে কোষটির মধ্যে নির্ধারিত হয় যে কোষটি পরবর্তী দশায় যাবে কি যাবে না। যদি কোনো ক্ষেত্রে, যে ক্ষেত্রে এই চেক পয়েন্টে কোনো একটি সেল সাইকেলকে স্টপ করে দেওয়া হলো, অর্থাৎ কোষটি পরবর্তী বিভাজনে এই পরবর্তী দশাতে আর এগোচ্ছে না, সেই অবস্থাটাকে বলা হয় G0 অবস্থা। G0 অবস্থা, এই G0 অবস্থার অর্থ হচ্ছে সেখানে কোষ চক্রটি থেমে গেছে। তাহলে কোনো কোষের কোষ চক্রটি যখন থেমে যায় সেই অবস্থাটাকে বলা হয় G0 অবস্থা। এই G0 অবস্থায় তোমরা একটা জিনিস পড়েছো যে আমাদের স্নায়ুকোষ বা নিউরন কখনো বিভাজিত হতে পারে না, তোমরা জেনেছো। তাহলে এর অর্থ হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন G0 অবস্থায় থাকে। এছাড়াও আমাদের লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকা এবং পেশিকোষ এরাও G0 দশায় অবস্থান করে। অর্থাৎ G0 অবস্থাটা হচ্ছে কি না, G0 অবস্থায় কোষটি তার কোষ চক্রটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ পরবর্তী দশাতে অর্থাৎ কোষ বিভাজনের দিকে আরও এগোবে না, অর্থাৎ চেক পয়েন্টে এ আটকে গেছে। তাহলে কোষ চক্রের চেক পয়েন্টে যখন একটা সেল সাইকেল বা কোষ চক্র স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সেই অবস্থাটাকে বলা হয় G0 অবস্থা। কোন কোষ, কয়েকটা এক্সাম্পল মনে রাখবে, যেমন স্নায়ুকোষ বা নিউরন, পরিণত লোহিত রক্তকণিকা আর আমাদের পেশিকোষ, এরা G0 দশায় অবস্থান করে। তাহলে এই হলো আমাদের ইন্টারফেজ দশা। এরপর এই যে মাইটোটিক ফেজ বা এম ফেজ, এটা মাত্র 1 ঘন্টা ধরে চলে আমাদের মানুষের কোষের ক্ষেত্রে। এটা আবার দুটো ভাগে বিভক্ত। একটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এখানে নিউক্লিয়াস বিভাজিত হবে, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে মাইটোটিক ফেজ দুটো দশায় বিভক্ত, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে বলা হয় সাইটোকাইনেসিস। এরপর দেখো, এই ক্যারিওকাইনেসিস একটি জটিল প্রক্রিয়া। এখানে কোষটি বিভাজিত হবে, কোষের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ক্রোমোজোম, সে ক্রোমোজোমের বন্টন হবে। এই ক্যারিওকাইনেসিস আবার কয়েকটি দশায় বিভক্ত, সেটা হচ্ছে প্রোফেজ, এখানে পি দিয়ে লেখা হয়, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ ও টেলোফেজ। তাহলে এই 4টি দশায় বিভক্ত ক্যারিওকাইনেসিস, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ ও টেলোফেজ।
এই হলো, এবং এই 4টা দশা পরে সাইটোকাইনেসিস সংঘটিত হয় এবং কোষ বিভাজন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এইভাবে একটি কোষের কোষচক্রটি সম্পন্ন হয়ে থাকে। তাহলে এই কোষচক্র, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন দেয়, কখনো 2 নম্বরের কখনো 3 নম্বরের প্রশ্ন পড়ে। তাহলে কোষচক্র কাকে বলে? সময়কাল বা যেটাকে আমরা জনুকাল বলছি, এই জনুকাল কয়েকটা কোষের, যেটা আমি বললাম যে মানুষের কোষের ক্ষেত্রে কোষচক্রের সময়কাল 24 ঘন্টা, ইস্টের ক্ষেত্রে সময়কাল 90 মিনিট, আর কিছু প্রোক্যারিওটিক আছে তাদের ক্ষেত্রে 20 থেকে 30 মিনিটেও এটা সম্পন্ন হয়ে থাকে। তাহলে বিভিন্ন জীবদেহে বিভিন্ন সময় এটা নিতে পারে। মানুষের ক্ষেত্রে যে 24 ঘন্টা সময়কাল, তার মধ্যে দেখো খুব কম সময় এই মাইটোটিক ফেজটা চলে, 1 ঘন্টার মতো সময়ের মধ্যেই বিভাজন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যায় ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মাধ্যমে। আর ক্যারিওকাইনেসিস আবার এই দশাগুলোর নাম মনে রাখবে, প্রোফেজ, মেটাফেজ ও অ্যানাফেজ ও টেলোফেজ। এই 4টি দশার মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয় এবং নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হওয়ার পর কোষের মধ্যে সাইটোকাইনেসিস ঘটে থাকে এবং যার ফলে আমরা অপত্য কোষ পেয়ে থাকি। আর এখান থেকে মনে রাখার বিষয়, এই G0 অবস্থাটা, যে আমাদের স্নায়ুকোষ বা নিউরন, পরিণত লোহিত রক্তকণিকা এবং পেশিকোষ এই G0 দশায় অবস্থান করে। আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবে যে ক্যান্সার কোষগুলোর মধ্যে G0 অবস্থা দেখা যায় না, অর্থাৎ তারা অবিরাম বিভাজন চলতেই থাকে, যেটাই ওই ক্যান্সারের যে ভয়ের কারণ, ওটাই যে কোষ বিভাজনটাকে বন্ধ করা যায় না, অর্থাৎ G0 দশা ওই ক্যান্সার কোষের মধ্যে দেখা যাবে না। অর্থাৎ এখানে ওই কোষচক্রের যে চেক পয়েন্ট, এই চেক পয়েন্টগুলো বিনষ্ট হয়ে যায়, যার ফলে বিভাজন চলতেই থাকে, কোষচক্র কন্টিনিউ করতে থাকে, যার ফলে অসংখ্য কোষ সৃষ্টি হতে থাকে। তাহলে এই হলো কোষচক্র বা সেল সাইকেল। এরপরে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব বিভিন্ন প্রকার কোষ বিভাজন পদ্ধতি নিয়ে। আজকে তাহলে এখানেই রাখি।